রিলায়েন্স মুকেশ আম্বানি নাকি চ্যাট জিপিটি রাইভেল লঞ্চ করবে, হনুমান বলে। হ্যাঁ, পাক মাইরে হনুমান দিবো। জিপ। মায়ের হবে না আমাকে। ঘুমাইছো? হনুমান জিপিটি। কি অবস্থা? ওই তো। সবাই কিসে? কেমন জানি মানে এনার্জি ডাউন হয়ে গেল সব সময় রেকর্ডিংটা শুরু রেকর্ডিং করার শুরু হওয়ার সাথে সাথে। সাথে 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 অকওয়ার্ড হয়ে যায়, হুম। বাট কিছু হুম। করার নাই। আচ্ছা, না, কিরকম গেল সবার? আমরা তো মনে হয় 1-2 সপ্তাহ আসি নাই। কে কি করলি? সাফিরটা জানি না, আরমানেরটা আমি জানি অলরেডি। তো সাফি শুরু কর। আমি অত কিছু করে নাই, আমি জাস্ট অ্যাপার্টমেন্ট মুভ করছি, সো অ্যাপার্টমেন্ট মুভিং একটু বেশি ছিলাম। আচ্ছা, আচ্ছা। ভালোই খরচ হয় আসলে, টু বি অনেস্ট, অ্যাপার্টমেন্ট মুভ করার সময়। সো এটা নিয়ে একটু হ্যাঁ। প্যারা খাচ্ছি, বাট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করতেছি আর কি, ইনশাল্লাহ, হোপফুলি। ফার্স্ট অফ অল, যে প্যারিসে তুই কিভাবে একটা নতুন অ্যাপার্টমেন্ট খুঁজে পাইলি? মানে হাউ ভাইরে ওয়াজ ভাই, এটা ইট পসিবল? পুরাই লাক, পুরাই লাক। ফার্স্ট অফ অল, আমি ডকুমেন্ট সবগুলা ছিল। আই থিঙ্ক হুম। মোস্ট পিপল, তারা অ্যাপার্টমেন্ট পাইতে কষ্ট হয় বা অ্যাপার্টমেন্ট পায় না, বিকজ অফ দ্য ডকুমেন্ট গুলা ঠিক মতো থাকে না, বা দের সামথিং অলওয়েজ মিসিং, স্পেশালি ক্রুশাল কিছু ডকুমেন্ট গুলা। হুম। এর মধ্যে একটা একটা ডকুমেন্ট খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোর গ্যারান্টার ডকুমেন্ট। বেসিক্যালি তোর বাড়িওয়ালাকে তুই যখন বাসা ভাড়া নিবি, হুম। তোর একটা গ্যারান্টারের ডিটেলস দেখাইতে হবে, গ্যারান্টারের আইডি কার্ড, গ্যারান্টারের মাসের বেতন, আর গ্যারান্টারের ট্যাক্স রিটার্ন। সো দিস গ্যারান্টারের পারপাসটা হচ্ছে, এই হুম। গ্যারান্টারটা ইন কেস তুই ভাড়া দিতে পারতেছস না, বা ইন কেস তোর কিছু একটা হয়েছে, বা তুই ব্যাংক্রাফট হয়ে গেছস, আর তুই তুই যে ইফ ইউ ও ভাড়া টু দ্য বাড়িওয়ালা, তাহলে হুম। বাড়িওয়ালা ক্যান গো অ্যাকর্ডিং টু দ্য লিগাল রুলস, হুম। তোর গ্যারান্টারের কাছে গিয়ে ভাড়াটা চাইতে পারবে। বিকজ, সো আর এখন যার গ্যারান্টার নাই, মানে এখন প্যারিসে তোর কেউ এক্স্যাক্টলি। নাই? এন্ড আমার ধরো কিছু ভাই ব্রাদার আছে, অনেক ভালো ভালো ভাই ব্রাদার আছে, যারা ভালো ভালো জায়গায় চাকরি করে, ওদের ইনাফ স্যালারিও আছে। সো হুম। এখন এটার মধ্যে ব্যাপার আছে, এখন যে সে স্যালারি হলে হবে না, তোর রেন্টের 3 টাইমস বেশি ইনকাম স্যালারি থাকতে হবে। তারপর আবার অনেক বাড়িওয়ালা আছে, তোর যে সে গ্যারান্টার হলে হবে না, ফ্রেঞ্চ ন্যাশনাল গ্যারান্টার হইতে হবে। ঠিক আছে। তারপর আবার কেউ কেউ চায় যে শুধু ফ্রেঞ্চ গ্যারান্টার হলে হবে না, শুধু নর্মাল চাকরি থাকলে হবে না, তোর পার্মানেন্ট চাকরি হইতে হবে। সো এই টাইপের এতগুলো রিকোয়ারমেন্টস তো কতজন, আমি ধর এই ব্যাপারে অনেক লাকি, বিকজ আমার কিছু ভাই ব্রাদার আছে যাদের সাথে আমার একটা ভালো রিলেশনশিপ আছে, যারা আমাকে হেল্প করছে। সো এই ডকুমেন্টসটা ধর ম্যানেজ করতে পারছি দেখে আমি, সো ব্যাক টু মাই ওয়ান পয়েন্ট, যে আমার ডকুমেন্টস গুলো সব লাইনে ছিল, আর লাক, পিওর লাক। আরে ভাই, ইটস ইটস লাইক অলমোস্ট ওয়ার্স দেন অ্যাপ্লাইং ফর আ জব ইন মেনি ওয়েজ, হুম। বিকজ হ্যাঁ, এটাও আর এক বাড়ি খোঁজা একটা জব। আমারও পুরা। খুঁজতে হবে কিছুদিনের মধ্যে। সো মেন্টালি প্রিপারেশন নিচ্ছি আর কি। হুম। বাট আমারটা প্যারিসের মতো এত হেক্টিক হবে না আর কি, এটুক না শিওর। তোদের, বাট তোরা তো সাফার করছিস ভালোই, যতটুকু শুনলাম তোদের, তুই তো হ্যাঁ, হামবুর্গে কয়েক আমি মাস অনেক সাফার সাফার করছি। করছিলি। হুম। হামবুর্গে আমি আমার মনে হয় স্যালারির অর্ধেক দিয়ে দিতাম বাড়ি ভাড়ার পিছনে, উইচ ওয়াজ এ ভেরি হাই ব্যাড হাই, মানে ডিসিশন। সিচুয়েশন আর কি। বিকজ হুম হুম। আমি এমন না যে আমি পশ জায়গায় থাকতে চাইছি, আমার পশ জায়গায় বাধ্য হয়ে থাকতেছে, বিকজ আমি আনপশ জায়গায় কোনো বাসা পাই নাই। সো ওইখানে আবার বাসা ভাড়া বেশি, মানে হামবুর্গের গুলশানের মতো জায়গায় থাকতাম। এন্ড ওইখানে আমি কোনো কিছু, মানে এমন না যে আমি খুব এনজয় করতেছি দ্য কামনেস বা এক্স্যাক্টলি ইয়া। এক্স্যাক্টলি। হ্যাঁ, জার্মানিতে এমনি একটা ক্রাউডেড জায়গাও মানে 30 টাইমস মোর সাইলেন্ট দেন বাংলাদেশের সবচেয়ে কাম জায়গা। হ্যাঁ, সো ইটস নট এ প্রবলেম আসলে আমার জন্য, বাট আই সেটাই জাস্ট সেটাই। ডিডন্ট ফাইন্ড ইট। হ্যাঁ, সো বাসা ভাড়া পাওয়াটা আসলে অনেক প্যারার বিষয়। হুম ইভেন নেদারল্যান্ডসে, মানে ইউরোপের আরো যেসব মানে ক্রাউডেড দেশ আছে, হুম। যেমন আমস্টারডাম, লন্ডন, ওইসব জায়গায় নাকি আরো খারাপ অবস্থা। সো মানুষ এখন নাকি অ্যামাজনে পাওয়া যায়, পোর্টেবল হাট, মানে এরকম পোর্টেবল বাড়ির মতো পাওয়া যায়। হুম। হ্যাঁ, এটা হলো ধর তুই যদি কোনো একটা জমি ফাঁকা পড়ে থাকে, ওই জমিটা ভাড়া নিতে পারোস নিয়ে, বা তোর যদি কোনো নিজস্ব জমি থাকে, ওইখানে তুই জাস্ট একটা পোর্টেবল অ্যামাজনে অর্ডার করবি, অ্যামাজন ওইটা তোর বাসার সামনে প্লেস করে দিয়ে চলে যাবে। এরকমও আছে। হোয়াট দ্য ফাক। ইলন মাস্কের এরকম কন্টেইনার আছে নাকি কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, ওরা কিছু ইলন হুম। মাস্কের মতো কিছু এন্টারপ্রেনার এরকম নতুন মানে হাউজিং অফ দ্য ফিউচার টাইপের জিনিসপত্রে ইনভেস্ট করতেছে। হুম। হুম। And আরে ভাই, হাউজিং আসলে একটা ক্রাইসিস এখন মডার্ন ওয়ার্ল্ডে। ঢাকারটা বা বাংলাদেশেরটা আমি এক্স্যাক্টলি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে বলতে পারবো না,
বাট তুই আমেরিকাতে বল, ইউরোপে বল, মানে হাউজিং ইজ ডেফিনেটলি ভেরি ভেরি কমপ্লিকেটেড এখন। হুম। মানে একটা কথা বলছিলি না, তোর একটা থিওরি আছে না ইন টার্মস অফ মানে কেন হাউজিংটাকে ডিফিকাল্ট করানো হয়েছে, বা টু কিপ ইউ ইন দিস লুপ। আর মানে একটা মেট্রিক্স টাইপের কি একটা থিওরি আছে। হুম। থিওরিটা মানে আমার কাছে মনে হয় কি ওরা হাউজিং প্রবলেমটা তো সলভ করতে পারে, তাই না? এটা তো যেহেতু আমার মানুষ, জায়গার তো অভাব নেই। সিটিজেন সাফার করতেছে, মানে মাইগ্রেশন হচ্ছে, গ্লোবালাইজেশন হচ্ছে, তাই না? মিক্স হচ্ছে প্রচুর ওদের ওন ইকোনমিক ইন্টারেস্টের জন্য। তাহলে হাউজিং হুম ক্রাইসিসটা ওরা পারলেই সলভ করতে পারে, বাট ওরা সলভ করে না আর কি। এখন সলভ না হুম করার পিছনে অনেক কারণ আছে, বিকজ এখানের সিটিজেন অনেক পাওয়ারফুল ইন টার্মস অফ ডিসিশন মেকিং এ। সো ওরা ওদের হাউস গুলো বড় করতে চায় না বা জায়গা ছাড়তে চায় না, রাইট। মুভমেন্টের অনেক কমপ্লেক্সিটি তৈরি হয়, তখন হাউজিং ক্রাইসিসটা তৈরি হয়। আমার কাছে মনে হয় যে স্টেট ইটসেলফ মানে অ্যাডমিনিস্ট্রেশন চায় না যে হাউজিং ক্রাইসিসটা হোক। হাউজিং ক্রাইসিস তো অফকোর্স হুম। পপুলারিটি কমায় দেয়, ডিসিশন মেকিং এ অনেক প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু ইনস্টেবিলিটি আনে, হ্যাঁ। আই থিঙ্ক কিন্তু মানুষের সাইড থেকে, জনগণের সাইড থেকেও একটা মানে ওই ধরনের ইচ্ছা নাই যেটাকে বাড়াবে, যারা মানে মেইন প্রপার্টি গুলাকে ওন ট্রু করে। ট্রু 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 ট্রু। দেখা যাচ্ছে একটা হুম। বিল্ডিং এরিয়া একজন ওন করতেছে, বাট সে এক্সপ্যান্ড করতেছে না, বা ইনাফ পার্কিং স্পেস তৈরি করতে পারতেছে না, ইনাফ টয়লেট তৈরি করতে পারতেছে না, মানে ইচ্ছা করেও করতেছে না, কারণ ওরা ঘরগুলো মানে তোর বড় করে না, হাই রেজ বিল্ডিং তৈরি করে না, লাইক মালয়েশিয়া, সিঙ্গাপুর বা আদার হুম এশিয়ান কান্ট্রি বা নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজ ডেভেলপ যে কান্ট্রিগুলো ইকোনমিক্যালি, হুম হুম ওদেরকে যদি দেখি পুরো হাই রাইজ বিল্ডিং তৈরি করছে। বাট জার্মানদের ভিতরে স্পেশালি, বা আই থিঙ্ক ইউরোপ, যদি আমরা অ্যাজ এ ট্রাইব হিসেবে চিন্তা করি ইউরোপিয়ানদেরকে, ওই হুম। পার্সপেক্টিভে ওরা ল্যান্ডের সাথে কানেক্টেড থাকতে চায়। ওরা চিন্তা করে যে আমরা যত উপরে উঠবো, মানে এটা একটা ফিলসফি আর কি ওদের হতে পারে, যে যত উপরে উঠবো তত নেচারের সাথে ডিসকানেক্টেড হতে থাকে মানুষ। মানে তুমি এটা কি এইগুলো তোর ভুল। অ্যাজাম্পশন? মানে আমি কয়েকটা আর্কিটেকচার যারা স্টুডেন্ট আছে বা ওরা জব করতেছে কিছু মানে প্রফেশনালস, ওদের সাথে আমি কথা বলে দেখছি। মানে ওরাও কিন্তু আচ্ছা। রিজন ওদের মানে মনে হয়েছে, ওরা তো স্টাডি করছে জিনিসটা, হুম বিহেভিয়ারাল হুম একটা অ্যানালাইসিস করছে, যে জার্মানদের মানে ভিতরে মানে নেচারের সাথে কানেক্টেড থাকার জন্য ওরা এটা উপরে যেতে চায় না। বাট এটা এক্সকিউজিভ ও- হইতে পারে, ওরা তাই না? লিফট থেকে নিচে নেমে একটু জাস্ট 2 মিনিট হাঁটলেই তো সব জায়গায় নেচার, ওদের এত নেচারের সাথে ঘরের মধ্যে কানেক্ট থাকা লাগবে কেন? বাট ওরা এখানে কিছু একটা ইনডোর ইন্টারেস্টিং প্ল্যান্টস কিনে পয়েন্ট নেয়। আছে, যে হ্যাঁ। দ্য থিংস দে আর অ্যাফ্রেড অফ, যে হাই হ্যাঁ। রাইজ বিল্ডিং গুলোতে মানুষ কানেক্টেড থাকতে পারে না, নেইবারের সাথে ভালো রিলেশন তৈরি হয় না, বা একটা মানে সোলের যে এক্সচেঞ্জটা আমার নেইবারহুডের সাথে, আমার কমিউনিটির হুম। মানুষের সাথে, এটা হয় না। সেই এক্সকিউজে যদি তারা এটা করে থাকে বা না না চিন্তা না, করে এটা থাকে, ডেফিনেটলি, দেখ বাট এটা ইটস অল অ্যাবাউট, মানে তুই, ওরা কিন্তু হ্যাঁ। ইন এ নেইবারহুড দে আর ভেরি কোল্ড, মানে ওরা কিন্তু খুব বেশি, ওদের একটা ছোট কমিউনিটি ছাড়া, ওদের একটা ছোট হুম। ট্রাইবের মতো আর কি, ওইটার বাইরে ওরা কখনোই দে ডোন্ট ইভেন বদার, কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম। দেখ আমাদের মতো ওরা ডেফিনেটলি ধর রোজার মাসে এই প্রত্যেক দিন ইফতার বিতরণ ওই টাইপের জিনিসপত্র করে না। বা ওদের কমিউনিটি বা ওদের যে অ্যাটাচমেন্ট যেটা বলতে, যেটা হচ্ছে ধর একই রোডের দুইটা বুড়া আঙ্কেল, হুম। ওরা একই কফি শপে প্রতিদিন সকাল 9টা থেকে, ওরা তো রিটায়ার্ড পেনশনের টাকায় আছে, সকাল 9টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় ওখানে বসে কফি খাবে, আড্ডা মারবে, দ্যাটস ওই টাইপের জিনিসপত্র আছে, বুঝছস? ইটালিতে ফর ইনস্ট্যান্স তুই পুরো ওয়েস্টার্ন ইউরোপকে একসাথে গ্রুপ করতে পারবি না। ইটালিতে আবার ডিফারেন্ট, ইটালিতে ধর দেখবি তুই বিভিন্ন স্ট্রিটসে গিয়ে দেখবি বুড়া মহিলারা, মানে সারাদিন ওরা রিটায়ার বের হয়েছে, ওরা বের হয়েছে রোদের রোদ পোহাচ্ছে, আর রোদের মধ্যে ধর টেবিল বসায়, মানে একই পাড়ার বিভিন্ন মহিলার বসে 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 পাস্তা বানাচ্ছে। সো ওদের এই টাইপের কিছু কিছু জিনিসপত্র আছে। বাট আমাদের মতো আম, যে ইমিডিয়েট কমিউনিটি বিলঙ্গিংনেসটা বা কমিউনিটি টাইটনেসটা ওইটা নাই, এটা সত্যি কথা। এন্ড আই থিঙ্ক ইট কামস ডাউন টু মানে মডার্নিজম ভার্সেস পোস্ট মডার্নিজম, বুঝছো? আমরা এমন টাইমে একটা দেশ বাংলাদেশে বড় হয়েছি যখন আমাদের মানে উই এমব্রেসড মডার্নিজম, তাই না? আমাদের জন্য ধর হাই রাইজ বিল্ডিং এগুলাই নর্মাল, এগুলো একটা নেসেসিটি। হাই রাইজ বিল্ডিং এ থাকাটাই ইজ কুলার, মানে একটা অ্যাপার্টমেন্ট, মানে তুই যদি ঢাকার মতো সিটিতে বড় একটা ভালো একটা অ্যাপার্টমেন্টে থাকবি যেখানে ভালো ভালো ফেসিলিটিস থাকবে, তাই না? বিশাল বড় অ্যাপার্টমেন্ট হবে। ওই টাইপ অফ মডার্নিস্ট কালচার বা মডার্নিস্ট প্রেফারেন্সেস গুলো আমাদের জেনারেশনের সাথে খুবই জিনিসটা প্রিভেলেন্ট। ওয়ারেজ ইউরোপে তোর মডার্নিস্ট হুম। যে প্রেফারেন্সেস গুলা, এগুলা হয়েছে ধর আরো অনেক আগে, আজ থেকে 20 30 40 বছর আগে। সো ওই টাইমে ধর হাই রাইজ বিল্ডিং এর নিডও ছিল না বা ক্যাপাসিটিও ছিল না। সো ওদের ভার্সন অফ মডার্নিজম ওয়াজ দ্যাট, আমার সিটিতে থাকবো, সিটিতে একটা বাসা থাকবে আমার 2 তলা ডুপ্লেক্স, বা আমার একটা 3 তলা বাসা থাকবে ওখানে, উত্তরের মধ্যে এর থেকে বেশি না। সো এখন ইউরোপ হোয়াট এভার ইউরোপ ইজ গোয়িং থ্রু ইজ পোস্ট মডার্নিজম। এখন ওদের ধর
মানে ওদের অত খুব একটা ইন্টারেস্ট নাই, ওদের ম্যাটেরিয়াল নিডস ইন টার্মস অফ জিনিসটা আরো কম, ওদের দে গিভ মোর ভ্যালু ফর ইনস্টেন্স টু দ্য এনভায়রনমেন্ট বা জিনিসগুলো, ফর ইনস্টেন্স দে গিভ মোর ভ্যালু টু ওই যে কমিউনিটির জিনিসপত্রগুলো আর ল্যান্ডের সাথে টাচ থাকা, বিকজ ওই জিনিসটা আরো রেয়ার হয়ে গেছে। এই সেম এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আমাদেরও আসবে বাংলাদেশে এই 10 থেকে 10 বছর, ইভেন এখনই তুই দেখতে পারবি, এখনই ধর অনেক মানুষ দেখবি ইনভেস্ট করতেছে আসছে, মানে ধর শহর থেকে একটু দূরে একটু নেচারের সাথে অ্যাটাচ থাকা, ওই হুম টাইপের একটু বাসাটা সাথে না, মানে they're rich but they don't want to live in the city anymore. So I think that is a symbol, but that is a symptom of postmodernism, যেটা এখন হুম বাংলাদেশেও আস্তে আস্তে আসতেছে, maybe that's where the real difference is. হ্যাঁ, আমরা দেখ মডার্ন হওয়ার জন্য তবে নেচার ধ্বংস করে এই যে বিল্ডিংস টেকনোলজি অনেক কিছু বানাইছি, হ্যাঁ হুম, প্রযুক্তি, আবার আমরাই আবার সেই নেচারের কাছে ফিরে যাওয়ার জন্য এখন আরেকটা নতুন ক্রাইসিস ফেস করতেছি, হাউসিং এক্স্যাক্টলি। ক্রাইসিস। সো ইটস ইটস লাইক এ প্যারাডক্স আর কি, মানে আমরাই আমাদের সবকিছু করি, করে আবার আমরাই ওইটাকে ঠিক করার ট্রাই করি, মানে এই যে দুনিয়াতে আসলে সবকিছুই ব্যালেন্স, ইটস লাইক আগে এ মানুষ ব্যালেন্স। এক্স্যাক্টলি। আগে হুম আমরা একভাবে নোম্যাড ছিলাম, তাই না? পৃথিবীতে মানে আর অনেক আগের কথা বলতেছি, যখন হুম, মানুষ হুম ট্রাভেল করতো, যাযাবরের মতো জীবন যাপন করতো। এরপরে আস্তে আস্তে আমরা কিন্তু এই যে কালেকটিভ সোসাইটাল সিস্টেম বিল্ড আপ করলাম, একসাথে হুম থাকা শুরু করলাম, একই জায়গায় জীবন কাটানো শুরু করলাম। এরপরে আবার কিন্তু দ্য নোম্যাডস ট্রেন্ডিং আর কামিং ব্যাক, তাই না? এখন হুম, আবার মানে এখন হয়তো ডিফারেন্ট টাইপ অফ ড্রিমার্স যারা আছে বা ডিফারেন্ট টাইপ অফ ফিলসফি নিয়ে যারা পৃথিবীতে থাকে, অনেক মানুষ হ্যাঁ, কিন্তু আবার নোম্যাড হওয়ার ট্রাই করতেছে, বাট ইন এ ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, হুম হ্যাঁ, তো ইটস লাইক আবার আমরা সেই সার্কেল ব্যাক করতেছি হয়তো, বাট ইন এ ডিফারেন্ট ওয়েতে। জাস্ট ওয়ে যাও, মানে এবারে যা যাবার হওয়াটা বা নোম্যাডস হওয়ার জার্নিটা হয়তো ডিফারেন্ট হবে, বাট মানুষ আবার ওই সেই এক্সপ্লোর মাইন্ডেই কিন্তু কিছু কিছু মানুষ বের হয়ে যাবে সবসময়। হুম। হুম ট্রু। জাস্ট বাট টাইমিংটা, সাফি, আমরা ব্যাক টু দ্য, আমরা প্রথমে যে ডিসকাশনটা করতেছিলাম যে উদয় বললো না যে সব জেনারেশনই চিন্তা করে যে তারা সবচেয়ে মডার্ন টাইমে আছে, লাইক না, মডার্ন টাইম না, সবচেয়ে বেস্ট টাইমে আছে। সবচেয়ে বেস্ট টাইমে আছে আর কি। বাট ইন আমরা এ ওয়ে দেখি ইটস ট্রু, মানে মানে তার জন্য তো প্রথমে ওইটা। বিংশ হুম, হ্যাঁ শতাব্দীর প্রথম দিকে আমি যদি বলি, ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে, মানে ওই সেঞ্চুরিতে হুম আইনস্টাইন, তারপরে হাইজেনবার্গ, রবীন্দ্রনাথ ঠাকুর একপাশে, মানে পৃথিবীতে এত জ্ঞানী জ্ঞানী মানুষজনগুলার একটা এই যে মানে পদচারণা ছিল, বিভিন্ন জায়গায় একসাথে মিলিত হতো, মানে এরা ডিসকাশন করতো, ওই সময় যে লেভেলের রেসপেক্টেবল সায়েন্টিস্ট বা ইনভেনশন গুলো ছিল, সেইগুলো কিন্তু এই সময়ে লিডারদের ভিতরেও নাই, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ভিতরেও নাই, সায়েন্টিস্টদের ভিতরে ওরকম টপ জিনিয়াস কিন্তু আমাদের নাই। কিন্তু ওই জেনারেশনও তো ওদের সময় চিন্তা করতো যে আমরা অনেক অ্যাডভান্স মোডে আছি, আমরা অনেক বেস্ট একটা টাইমে আছি। হ্যাঁ, তো আই হ্যাঁ, থিঙ্ক। আমাদের কিন্তু আমাদের কম্পেয়ার করার চান্সেস আছে, আসলে কি আমরা ওদের থেকে বেটার সিচুয়েশনে আছি, নাকি ওরাই একসময় ওদের সিস্টেমে অনেক বেটার ছিল? এখন এই জিনিসটা এভাবে চিন্তা কর, ধর আইনস্টাইনের টাইমে যখন আইনস্টাইন বেঁচে ছিল তখনও কিন্তু ওর জার্মানি থেকে যান নিয়ে পালানো লাগছে। ও ইউকেতে একটা মানে খুব দূরবর্তী জায়গায়, মানে একটা গ্রামের মধ্যে পালায় ছিল পুরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে, তারপরে মনে হয় আমেরিকাতে গেছে আর কি। তো এই টাইমগুলোতে কিন্তু ওর লাইফ মানে অত সুন্দর ছিল না। হ্যাঁ, তখনকার মানুষ, আমলের মানুষদেরও কিন্তু আইনস্টাইনকে অত বিগ ডিল মনে করতো না। ধর অনেক জার্মান প্রোপাগান্ডা মানে সায়েন্টিস্টরা ছিল, মানে এরকম পলিটিক্যাল গ্রুপ ছিল যারা এই থিওরি অফ রিলেটিভিটিটাকেই একটা হোক্স মনে করতো। বলতো যে এটা আসলে ওর কিছু পিআর গ্রুপ আছে, কিছু নিউজ পেপার আছে যারা আইনস্টাইনের এই থিওরি অফ রিলেটিভিটির যে থিওরিটাকে, এইটাকে হাইপ আপ করতেছে। হ্যাঁ আসলে হুম, কিন্তু এরকম না, মানে ওইটা তো পরে প্রুভড হয়েছে, বাট তো ওই টাইমে কিন্তু আইনস্টাইনকেও পাগল বলা হতো, বা বলা হয়তো যে এটা হলো জাস্ট স্টান্ট বাজ। হ্যাঁ, এ আসলে কোনো থিওরি নাই, কোনো প্রুফ নাই। এরপরে কিন্তু আইনস্টাইন হয়েছে আইনস্টাইন। আর বাংলা বাং পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে রবীন্দ্রনাথের যদি কথা বলি, ও কিন্তু মানে উনি যখন ছিল, উনি ঠিক আছে একটা শিক্ষিত উচ্চবিত্ত সমাজে মানে রেসপেক্টেড মানুষ ছিল, বাট এরকম মানে ইউনিভার্সালি বাঙালি জাতির কাছে কিন্তু সে এখনো তখনও পৌঁছায়নি। হুম, ওইটা হুম। পৌঁছাইছে সে মারা যাওয়ার পরে, যখন তার গানগুলা রেকর্ডেড হয়েছে, তার গল্পগুলা ফলাও ভাবে প্রচার হয়েছে, পাবলিশড হয়েছে। এরপরে কিন্তু সে রবীন্দ্রনাথ এখন কার ইউনিভার্সাল রবীন্দ্রনাথ আর কি। হ্যাঁ, সো আর এট দ্য সেম টাইম হুম ওই ইন্টেলেকচুয়ালস যারা, হুম যাদের কথা বলতেছো, দে ওয়ার মাইনরিটি। ইভেন আইনস্টাইনের মতো হুম কত এরকম জিনিয়াস মানুষ ছিল হু হুম প্রবাবলি নেভার মেড ইট, বিকজ
like Einstein, they went through some kind of societal persecution, but হুম they couldn't, you know, they weren't lucky enough to become Einstein. By Einstein যে লেভেলে স্টেজে গেছে যে লেভেলে যেতে পারে নাই। হুম সো রবীন্দ্রনাথ, আইনস্টাইন, এই দুজনের এক্সাম্পল গুলা ডেফিনেটলি ভ্যালিড, বাট অলসো হুম দে আর মাইনরিটিস। তুই তখনকার টাইমের কথা চিন্তা করলে বা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, দে আর ভেরি ভেরি মাচ দ্য নিশ মাইনরিটি গ্রুপ অফ ইন্টেলেকচুয়াল যারা আউট অফ দিস ওয়ার্ল্ড জিনিয়াস ছিল। হুম তো এমন কিন্তু ওইটাই মানে ওদের ইম্প্যাক্টটা এত লেভেলের, মানে এত ইম্প্যাক্ট ছিল ওদের, মানে এত ইম্প্যাক্টফুল ছিল ওদের লেগেসিটা, বা ওদের ওদের কাজটা, ইজ দ্যাট আই থিঙ্ক উই হ্যাভেন্ট প্রডিউসড আ লট অফ আইনস্টাইন সিন্স দেন, বাট আইনস্টাইনের কাজগুলা বা আইনস্টাইনের যে থিওরিগুলো ছিল বা আইনস্টাইনের যে কন্ট্রিবিউশনগুলো ছিল, ওগুলো এখন পর্যন্ত আমাদের মডার্নিস্ট মডার্ন ওয়ার্ল্ডে চলার জন্য কাজে লাগতেছে, তাই না? মানে অলমোস্ট তুই আমাদের অ্যাস্ট্রোফিজিক্সের এখন আমাদের ধর স্পেস এক্সপ্লোরেশনের আমরা যে স্টেজে আছি, আর লট অফ ইট ইজ হ্যাপেনিং বিকজ অফ দ্য কন্ট্রিবিউশনস দ্যাট আইনস্টাইন মেড, তাই না? হুম হুম সো ইটস দ্য সেম থিং, যেমন অ্যালেন টিউরিং ফর ইনস্টেন্স, ও যে কন্ট্রিবিউশনটা দিছে টুয়ার্ডস কম্পিউটার সায়েন্স বা কম্পিউটিং, ও ইয়া কম্পিউটার সায়েন্স ওই তখন কন্ট্রিবিউশনটা দিছে দেখে এখন উই হ্যাভ ফেসবুক, বা এখন উই হ্যাভ ফর ইনস্টেন্স আই ডোন্ট নো লাইক মোস্ট বিগেস্ট টেক কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, যারা অন্য লেভেলের মানে টেকনোলজিক্যাল রেভলিউশন আনছে। সো আই থিঙ্ক মেবি ইটস দ্য এরা অফ ইঞ্জিনিয়ার্স, মেবি ইটস দ্য এরা অফ ইমপ্লিমেন্টার্স অ্যান্ড নট থিঙ্কার্স। মেবি হুম ইটস হুম ইটস ইটস নট, তো তখনকার টাইমে হয়তো একটা, maybe that phase was, you know, having a theoretical foundation. Maybe এখন the phase we are going through is more like an implementation phase where we are actually building stuff based on the theories that were developed or based on the foundations that were developed আর কি, in my opinion. So maybe we can look at it that as well. Maybe ধর তখনকার টাইমে একটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিল বা একটা আইনস্টাইন ছিল, বাট এখন ধর we have multiple Mark Zuckerbergs in different formats. So it's like হুম maybe changing your perspective a bit আর কি। ট্রু মানে এক একটা সময় এক একটা যে লাইক থিঙ্কারদের জন্ম দিছে, এখন ইমপ্লিমেন্টেশনের কাজ চলবে এরকম। পলিটিক্যালিও তো সেম আর কি, যে একসময় আমাদের ওয়ার্ল্ডে অনেক ভালো ভালো মানে ট্যালেন্টেড লিডার ছিল, বাট এখনের সাথে আমরা যদি আমরা কম্পেয়ার করি যে ওই জিনিসটার একটা বড় গ্যাপ তৈরি হয়েছে কারেন্ট লিডারদের হুম ভিতরে। তার মানে এ এমন একটা সোসাইটিতে বড় হয়েছে আর ও এমন একটা সোসাইটিতে বড় হয়েছিল যে দুজন দুইটা হুম সিচুয়েশনের জন্য প্রিপেয়ার্ড করা দুইজনকে। হুম হুম হুম, ট্রু ট্রু। সো দ্যাটস ওয়াই ডিফারেন্সেসটা এখানেই তৈরি হয়েছে। হুম, হুম আসলে ইটস ভেরি হার্ড টু টেল টু বি অনেস্ট, বিকজ এখনকার পলিসি মেকারসরা আই থিঙ্ক ওদের চ্যালেঞ্জেস অনেক ডিফারেন্ট লেভেলে টু বি অনেস্ট। ইউরোপিয়ান পলিসি মেকারসদের কথা চিন্তা কর, ওরা এই লেভেলের, ওরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর যে ফেজটাতে গেছে, ইট ওয়াজ অল অ্যাবাউট নতুন করে দেশ রিবিল্ড করব, উই ডোন্ট হ্যাভ ইনাফ পপুলেশন, মানুষ পয়দা করবে, মানুষকে সাবসিডিজ দাও, পিপল আর প্রডিউসিং কিডস, পিপল আর গোয়িং টু স্কুল, মানে ওরা একদম লাইক নতুন একটা বুস্ট ছিল একটা ইকোনমি বিল্ড করার, বুঝছস, মানে এরকম একটা ভাইবের মধ্যে ছিল। বাট লাইক আই ডোন্ট নো, এখন এখন ইউরোপ যে লেভেলের চ্যালেঞ্জেস থ্রুতে যাচ্ছে ইন টার্মস অফ মাইগ্রেশন, in terms of economic stagnation, in terms of low fertility rates. Maybe এখনকার policy makers, they're trying their best, but maybe they just have too many difficult problems to deal with. So I don't know, to be honest. There's no conclusive answer at the end of the day. ওকে আচ্ছা এখন আসলে মানে হয়েছে কি যে হাউজিং যে সিচুয়েশনটা এটা পুরোপুরি আসলে পেমেন্ট মোডালিটির সাথে কানেক্টেড হ্যাঁ মানে হাউজিংটাকে যত কঠিন করা যাবে যত বেশি এক্সপেন্সিভ করা যাবে ততই কিন্তু তোর একটা বিগ চাঙ্ক অফ মানি তোর একটা এসেনশিয়ালস মানে দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট থেকে চলে যাবে মানে তোর হুম বেতনের 1/3 যদি তুই বা 2/3 যদি হাউজিং এ দিয়ে দিতে পারোস তাহলে হুম কিন্তু বাকিটার জন্য ইউ ক্যানট সেভ এনাফ মানি টু বি ইন্ডিপেন্ডেন্ট সো দ্যাটস অলসো এ রিজন আসলে আমার মনে হয় যে এইসব দেশে হাউজিং এত এক্সপেন্সিভ সো হুম, মানে বা এজন্যই তো মানে হাউজিং এত অনেকে ইনএক্সেসিবল আর কি। এক্স্যাক্টলি এটাতে আরো একটা এজন্য হেল্প হয় তোর, হ্যাঁ হ্যাঁ এই বল যে মাইগ্রেশন হয় বা বিদেশি কোম্পানিগুলো যেখানে এসে যে হুম বিজনেস রান করতেছে, মাইগ্রেন্ট আসতেছে বিভিন্ন জায়গা থেকে, হুম এরা টাকাগুলো নিয়ে যেতে পারে না। এটা খেয়াল কর, হুম যখন তোর হাফ অফ দ্য মানি অর 1/3 অফ মানি তুই যখন হাউজিং এ ইনভেস্ট করবি, তোর স্যালারি থেকে একটা ট্যাক্স কাটা হচ্ছে, এন্ড দেন ইউ হুম আর হুম পেইং 7% অন এভরি পারচেস। সো সামহাউ দে আর কিপিং দ্য মানি উইদিন দ্য স্টেটস, মানে উইদিন দ্য কান্ট্রি, উইদিন দ্য ইকোনমি, হ্যাঁ। উইদিন দ্য ইকোনমিতে রেখে দিচ্ছে। সো টাকাটা কিন্তু খুব বেশি বাইরে যাচ্ছে না।
টাকাটা যদি বাইরে চলে যায়, আমাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশে, আমাদের টাকাগুলো বাইরে চলে যায়, করাপশন হোক বা যাই হোক না কেন, অনিয়ম হোক, হুম টাকাগুলো যদি নিজস্ব ইকোনমির ভিতরে রান করতে থাকে, তখন কিন্তু সামহাউ হুম ইট হেল্পস সামওয়ান টু আর্ন, তাই না? বাট এটা যখন অনেক একটা শর্ট মানুষ টার্ম না, শর্ট টার্ম মাইন্ডসেট না, তুই চিন্তা কর। শর্ট টার্ম তুই মাইন্ডসেট, বাট ইটস এ লাইক, মানে অনেক সময় সিচুয়েশন তৈরি হয় যখন শর্ট টার্ম ক্যান ডিফেন্ড দ্য ইকোনমি ফর দ্য টাইম বিং, তাই না? অ্যাটলিস্ট। হুম দেখ, আমি যদি চাই যে যারা আমার এখানে দেশে মাইগ্রেট করে চাকরি করতেছে, ইকোনমিতে আছে, আমি তো চাবো ওরা আমার দেশে লং টার্ম থাকুক। ইফ দেয়ার মানে ওরা যদি রেফিউজি বা ওরা ধর মানে কি বলবো, আমার স্টেটের উপর ডিপেন্ডেন্ট না থাকে, ওরা যদি নিজেরটা নিজে কামাই করতে পারে, আমাকে যদি ট্যাক্স পে করতে, আমি তো চাই ও এখানে থাকুক, ও এখানে বাচ্চা বাচ্চা পয়দা করুক, করে লং টার্ম থাকুক। তাহলে তো লং টার্মে তো তোর ইকোনমির মধ্যে, তোর যদি এখানে তোর সব সেভিংস থাকে, তোর যদি এখানে তোর বাচ্চা কাচ্চা থাকে, এখানে যদি তোর সব ওয়েল থাকে, তখন তো তোর ইকোনমির মধ্যে থাকতেছে। বাট তুই এমন একটা সিচুয়েশন করতেছিস যেখানে ও বাসা পাচ্ছে না, যেখানে তোর অর্ধেক বেতনের অর্ধেক টাকায় তোর বাসায় চলে যাইতেছে, হুম তখন তো হি ইজ নট গোয়িং টু ফিল অ্যাট হোম ইন দিস প্লেস। তখন হি ইজ মোর লাইকলি টু লিভ দ্য কান্ট্রি আর্লিয়ার, বা হি ইজ মোর লাইকলি টু গো সামওয়্যার এলস, তাই না? হুম হুম এটা তো এই 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 সেন্সটাই এখনো মনে হয় ওদের রিয়েলাইজেশনে আসে নাই যে ইটস এ ভেরি শর্ট টার্ম একটা গেম খেলতেছি আমরা, এবং এটাতে আসলে খুব বেশি ফ্লেক্সিবিলিটি না দেওয়ার কারণে দে উইল হুম, নেভার বি মানে কমফোর্টেবল টু অ্যাডাপ্ট। ট্রু, ট্রু, এক্স্যাক্টলি। আর মানে হুম স্টুপিড জিনিসপত্র, বুঝছস? মানে তো শর্ট টার্ম সিচুয়েশন গুলার, শর্ট শর্ট টার্ম সিমটম গুলার ফিক্স করার জন্য শর্ট টার্ম সলিউশন আনে, আর কখনো লং টার্ম চিন্তা ভাবনা করে না। এই যে এখন ফ্রান্সে বুঝছস রিসেন্টলি তো ইমিগ্রেশন ল চেঞ্জ করছে। হুম ইমিগ্রেশন ল চেঞ্জ করছে মানে ধর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস গুলা অনেক বাড়াই দিছে, ইনক্লুডিং ধর ফ্রেঞ্চ সিটিজেনশিপ বা ন্যাচারালাইজেশনের জন্য। এখন টু বি অনেস্ট, এটা টু সার্টেন এক্সটেন্ট মেক সেন্স, বিকজ অনেক ফরেনার আছে যারা ফ্রান্সে থাকে বা লং টার্ম রেসিডেন্ট হিসেবে থাকে, তারা ইনাফ ফ্রেঞ্চ পারে না। এন্ড এটা তোর ফ্রেঞ্চ সোসাইটির ইন্টিগ্রেশনের কথা বল বা ফ্রেঞ্চ সোসাইটি ফ্যাব্রিক কথা বল, এটা ইটস এ প্রবলেম। সো ওরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস বাড়াই দিতেই পারে, যে যে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস বাড়াই দিলাম, তুমি এই ল্যাঙ্গুয়েজটা, দু ল্যাঙ্গুয়েজ থাকলে তুমি একটা লং টার্ম রেসিডেন্স পাবা, হুম বা বা তুমি মিনিমাম 1 ইয়ার রেসিডেন্স পাবা, বা তুমি সিটিজেনশিপ পাবা। সো ওরা লস চেঞ্জ করতেছে, বাট তুই যে সিস্টেমটা চেঞ্জ করবি ইন টার্মস অফ এনেবলিং দ্য পিপল সো দ্যাট ওরা একটু বেটার ইন্টিগ্রেট হতে পারে, ওগুলো কিছু করতেছে না। ফ্রান্সে তো কেউ এমনি এমনি শখে ইলিগাল থাকে না, কিন্তু তোর যখন প্রিফেকচার বা পুলিশের ইমিগ্রেশনের অফিসে তোর যখন একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে 6 মাস লাগে যায়, তখন তুই অটোমেটিকলি সিস্টেমের ইনেবিলিটির জন্য তুই ইলিগাল হয়ে যাচ্ছস। তুই সিস্টেমের ইনেবিলিটির জন্য তুই ইন্টিগ্রেট করতে পারতেছস না, বুঝছস? হুম হুম আর তুই ফ্রেঞ্চ কোর্সের কথা বলতেছস, ফ্রেঞ্চ কোর্স সরকার থেকে খুবই কম লিমিটেড, অনেক কম কম ফ্রেঞ্চ কোর্সেস আছে যেগুলো কয়েকটা স্পট থাকে সেমেস্টারে, ওটার জন্য তোর মানে এবং লাখ লাখ সাবসিডাইজ মানুষ করে না, অ্যাপ্লাই মানে করবে। এটাতে তো সাবসিডাইজ সাবসিডাইজ করে, করবে না। বাট অনেক কম টাকা। মোস্ট অফ দ্য যারা ফ্রেঞ্চ কোর্সেস অলরেডি অ্যাভেলেবল ফ্রান্সে আর ভেরি এক্সপেন্সিভ। সো হুম মোস্ট হুম পিপল যারা কাজ করতেছে, যেসব ওয়ার্কিং ক্লাস আছে, যারা ধর ওয়েটার্স হুম বা ধর যারা ফ্যাক্টরিজে কাজ করতেছে ফর ইনস্টেন্স, মানে মানে ওয়ার্কিং ক্লাস পিপল, ওরা যখন ওদের অর্ধেক বেতন চলে যায় ইয়াতে, তো রেন্টে, তার উপর ধর হুম অন্যান্য খরচ টরচ আছে যেগুলো ইজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ, তারপর তখন ওদের তো না ক্যাপাসিটি আছে, মেন্টাল ক্যাপাসিটি আছে, না ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে টু ইনভেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং বা এরকম কিছু একটা, তাই না? কয়জন পারবে বল? সো আমার কথা হচ্ছে, তুমি সিমটম গুলো সলভ করতেছো বা সিমটম গুলা তুমি ইউর ট্রাইং টু ফিক্স ইট, বাট তুমি সিস্টেমেটিক প্রবলেম যেগুলো আছে ওগুলো কিছু, ফ্রেঞ্চ অ্যাডমিনিস্ট্রেশন মতো গাধা দুনিয়াতে মানে আর নাই, বুঝছস? মানে দে আর সো স্লো। ড্যাম ওরা পাসপোর্ট নিতে তোর গেলে এই পডকাস্ট দেখলে কিন্তু দিবে না রে। ওরা তোর তো 200 বছর 100 বছর আগে যে রুল গুলা সেট করে রাখছে একবারে, ওইটাই ওইটাই। এখনো ফলো করে যাচ্ছে। ওর ভিতর হালকা কিছু চেঞ্জ জানে, কিছু পরিবর্তন করে, সেটা নিয়েও বিরক্ত তারা থাকে হুম, মোস্ট অফ হুম, দ্য হুম, টাইমে। হুম, সো ও চেঞ্জটা করতে চায় না। একটা রিফর্ম যখন পলিসিতে আসবে, তখন কিন্তু তুই দেখ নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমিক কান্ট্রিগুলোর ব্যাংক ট্রানজেকশন অনেক ফাস্ট, মানে অনেক হ্যাঁ, কিছু অনেক ফাস্ট না ইউরোপ থেকে। সো এই হুম ফাস্ট হওয়ার কারণটাই কিন্তু যে ওরা মানে রিফর্মেট, ওদের শুরুটাই হয়েছে একটা মানে রিফর্মেশনের উপরে। হুম, একটা হুম, হুম, রিফর্মড হুম, একটা ওয়ার্ল্ডে রিফর্ম পলিসির উপর ওদের শুরুটা হয়েছে। বাট ইউরোপ দেখা যাচ্ছে 100 বছর আগে একটা পলিসি সেট করে রাখছে, বা জার্মানি মনে কর, বা ফ্রান্স ফর এক্সাম্পল, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটা সেট আপ রুলস অ্যান্ড লজ ফলো করতে যাচ্ছে, ওইটার ভিতরে ওরা থাকতে চাইবে। একটা মানুষের জীবনে কতগুলো সপ্তাহই বা থাকে, মানে প্রাইম টাইমে 3000 to 4000 উইকস ইন হুম বিটুইন। তো তো প্রত্যেকটা কাজে 8 উইকস, দেন লাইক 10 উইকস, 4 উইকস, মানে এগুলো কি?
6 মাসে একটা হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট পাইতে কেন একটা মানুষকে মানে মাসের পর মাস ওয়েট করতে হবে? ওয়েট মনে হয় করতে যে হয়। লাইফটাই একটা ইনফ্লেশন, বুঝছো? এখানে তোমার ম্যান পাওয়ার আছে, এখানে তুমি এটাকে ডেলিকেট করে ফেলো, এটাকে আরো বেশি স্মুথ করে ফাস্টার করো আমার জিনিসটাকে। কেন জানি মনে হয় কি, এরা এই সিস্টেম গুলা এইভাবে এরকম করে রাখছে বা আরো কঠিন করতেছে বিকজ দে ওয়ান্ট টু বি রেলেভেন্ট। মানে ধর, যারা পলিসি মেকার, যারা এগুলা নিয়ে কাজ করে, তারা যদি এই জিনিসগুলা মানে কঠিন না করে বা এই মানে ঝামেলাগুলো মানে আরো না বাড়ায়, তাহলে কিন্তু তাদের নিডটা কমে যাচ্ছে। আই ফ্রেঞ্চ থিঙ্ক দে ওয়ান্ট টু বি। অ্যাডমিনিস্ট্রেশন, হুম। হ্যাঁ, ফ্রেঞ্চ হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন যারা মানে বিউরোক্রেট যারা, হ্যাঁ, আই থিঙ্ক ওরা নেসেসারি এফিসিয়েন্সি বাড়ে না, বিকজ তো এফিসিয়েন্সি হ্যাঁ, বাড়লে মানে কিছু মানুষকে ছাঁটাই করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? আর ওইটাই। ছাঁটাই করা কিন্তু ডিফিকাল্ট ব্যাপার, একে তো তোর ইউনিয়নের ভালোই প্যারা আছে ফ্রান্সে, হুম, তার উপর আবার হুম, সরকারি চাকরি, ওইটাই। তো ওদেরকে ফায়ার কেমনি করবি তুই? আর ফায়ার করার গেমটাতে তোর অনেক ডিফিকাল্ট। সো হুম। অনেক সময় ইনএফিসিয়েন্সিস আর ম্যান মেড ইনএফিসিয়েন্সিস, বিকজ অনেক ইনএফিসিয়েন্সিস থাকে বলে হ্যাঁ, তোর ওটা জবস দরকার। থাকে, মানুষের এক্স্যাক্টলি চাকরি দোস্ত, থাকে। এটাই আমার তাই মনে হয় যে ইনএফিসিয়েন্সি গুলা ওরা মানে সলভ করতে পারে, ওরাও জানে, বাট ইটস জাস্ট দে ওয়ান্ট টু মেক দেম ফিল ইম্পর্টেন্ট অথবা সিম ইম্পর্টেন্ট, সো সিম দ্যাট রেলেভেন্ট, এই হ্যাঁ সিম এক্স্যাক্টলি। রেলেভেন্ট। এই বাট জন্য যাই তো হোক, মানে আমি তো অলওয়েজ প্রো ইন্দোনেশিয়া, প্রো বালি, প্রো থাইল্যান্ড, মানে যেখানে প্রো আমার, এশিয়া, হ্যাঁ, প্রো আসলে বেটা। এশিয়া, যেখানে আমি আমার ইভেন রেন্ট দেখা যাবে আমার স্যালারির 1/6, হ্যাঁ, এবং যেখানে দেখা যাবে আমার এক্সপেন্স সব মিলাও আমার একটা বিগ অ্যামাউন্ট অফ সেভিংস থাকবে, যেটা আমি আমার ওয়েলথ ক্রিয়েশনে ইউজ করতে পারবো। ওইটা করতে পারলে অনলি ইউ ক্যান বি অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি বা যেভাবেই হোক ইউ ক্যান বি ফ্রিডম, মানে ইউ ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট আর কি। হুম হুম হুম। আদারওয়াইজ ওয়েলথ ক্রিয়েশন না করতে পারলে তুমি যত অ্যামাউন্টের টাকাই কামাও, তোমার ওই ট্যাক্সড হয়ে এই হয়ে সেই হয়ে বিভিন্ন ব্যুরোক্রেসিতেই মানে নাম্বারটা দেখবো আসতেছে, কিন্তু কোথা থেকে আউট হয়ে যাচ্ছে ওইটা আমরা দেখবো না আর কি। তো কিন্তু তো দ্যাটস সেটার ওয়াই। ব্যাপার স্যাপার আছে, কিন্তু হ্যাঁ। বাংলাদেশে কিন্তু প্রায় ভালোই ট্যাক্স কাটে, বাট এখানে হুম, ট্যাক্সে অ্যাটলিস্ট তুই তোর বাচ্চা কাচ্চার এডুকেশন ফ্রি, এখানে ট্যাক্সে হুম, ধর তোর অ্যাটলিস্ট হেলথ কেয়ার মোটামুটি ফ্রি, বাট হুম, ওইটা আবার হুম, প্রবলেম আছে, হেলথ কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট পাইতে তোর দুই 2 মাস লেগে যায় একটা হুম, স্পেশালিস্ট অ্যাপয়েন্টমেন্ট পাইতে। রাইট, হ্যাঁ, পয়েন্ট ইজ পারফেক্ট সিস্টেম কোথাও নাই, বাট ইউরোপের কিছু হুম, ভেরি সিরিয়াস প্রবলেমস আছে যেগুলো ওরা এখন পর্যন্ত দে হ্যাভেন্ট ফিগার্ড ইট আউট, ওদের ইচ্ছাও নেই। তো জার্মানির ইকোনমি স্ট্যাগনেশন ওয়ান অফ দ্য মেনি বিগ রিজনস হচ্ছে তোর, মানে কোন একটা স্টাডি আসছিল যে তোর একটা বিজনেস খুলতে বা একটা ইনভেস্টমেন্ট হুম, করতে নাকি তোর মানে একটা হুম, 700 পেজের নাকি একটা ডকুমেন্ট বা একটা ফাইল দরকার, এরকম হুম, একটা স্টাডি করছে যে একটা ওয়ান অফ দ্য সিম্পলেস্ট থিংস টু ডু ইন টার্মস অফ ওপেনিং আ বিজনেস বা ইনভেস্টমেন্ট, ওটার জন্য তোর নাকি বিউরোক্রেসি, দ্য অ্যামাউন্ট অফ বিউরোক্রেসি ইউ হ্যাভ টু গো থ্রু ইজ ক্রেজি। হুম, সো ওই ডাইনামিজমটা নাই বলে ধর ইনোভেশন হচ্ছে না, ইকোনমিক গ্রোথ হচ্ছে না। তো জার্মানি স্ট্যাগনেশনের ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস আদার দেন মানে ধর গ্যাস প্রবলেম বা হুম, আদার হুম, দেন অন্য প্রবলেমস ইজ দিস এজ ওয়েল। ট্রু, সো ট্রু। ইয়া, আমিও খুবই পক্ষে যে ইভেন বালি, ইভেন ওরা ফিলিপিন্স, কিন্তু হ্যাঁ। ইভেন ওরা কিন্তু, মানে স্পেশালি জার্মানরা, ফ্রেঞ্চরা, ওরাও কিন্তু মুভ করে হাফ অফ দ্য ইয়ার, ওরা এশিয়াতে থাকে। দেখা যাচ্ছে ওরা কোনো বিজনেস ওপেন করতে চাইলে ওরা পর্তুগাল চলে যাচ্ছে, এস্তোনিয়া চলে যাচ্ছে, মানে যেখানে পোল্যান্ডে চলে যাচ্ছে যেখানে ট্যাক্স কম, মানে ইভেন জার্মানরা আর কি, হুম হুম, হুম হুম। যারা লোকাল। বাট সো জার্মানি এখন কি করতে হবে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি করতে হবে, টাকাগুলো মানে ট্যাক্স থেকেই কালেক্ট করতে হবে, ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে। হুম, হুম। তো ঘুরে ফিরে সেই ট্যাক্সেশন মানে কত সিস্টেমেটিক্যালি ট্যাক্স করা যায়, এবং মাইগ্রেন্টদেরকে একটা, আমি কি বলবো, এটাও একটা একটা প্যাকেজ দেখানোর মতো বলতেছে, তুই দেখ, বলতেছে যে তুমি অনেক অনেক ওয়েলকাম, বা তুমি এখানে এই সিস্টেমে থাকলে এটা এটা করবো, বাট তুই যখন সিস্টেমটাকে ইচ্ছা করে প্রবলেমেটিক করে রাখবি, তখন তো ওই হুম, মানুষটা হুম, মানে আসলে আর ওই হোম ফিল করবে না, বা কোনো মানে এত কমপ্লেক্সিটি একটা মানুষ মাইগ্রেট করে কিভাবে থাকে, মানে এত হ্যাঁ, হুম, টেনশন নিয়ে। আর মাই তোমার করে সাথে সাথে প্রোডাক্টিভ হতে আরেকটু পারবে না পয়েন্ট তো। আমি তো হ্যাঁ। একটু শেষ করি, মানে তুইও বললি যে ইটস এ ভেরি দেয়ার ইজ নো গুড সিস্টেম, কোথাও তো পারফেক্ট সিস্টেম নাই, হুম, তাই না? গুড সিস্টেম ব্যাড সিস্টেম আছে, বাট পারফেক্টটা নাই। বাট আমাদের সবসময় প্রশ্ন থাকা উচিত, মানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি কোনটা লেভারেজ করতেছি। ঠিক আছে, এখন একটার সাথে টাইমের লেভারেজ আছে, ফ্লেক্সিবিলিটি লেভারেজ আছে, একটার সাথে সিকিউরিটি লেভারেজ আছে, তাই না? তো হুম, ওইটাই চুজ করতে হবে মানুষকে, যে তুমি কোনটা লেভারেজে হুম। থাকতে চাও। বা কোনটা তোর কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা এখানে তোমার। টাইমের গেমে তোমাকে ইউ আর, মানে তুমি ওদের টাইমের গেম, হ্যাঁ মানে এক্স্যাক্টলি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা, তুমি ওর টাইমের গেমে তোমাকে আটকাতে হবে। এশিয়ার গেমটা হচ্ছে ইউ ক্যান মেক ইউর গেম, বাট অনেক প্রবলেম হবে, অনেক অনেক মানে ঝামেলা আছে, বাট আনসার্টেনটির মধ্যে আছে আর কি মানে অনেক অনেক। কিছু আনসার্টিনটির মধ্যে। ম্যানুয়াল আর কি, অনেক ম্যানুয়াল সোর্স সব কিছু, মানে ইউ ক্যান মেক ইউর লাইফ রিয়েলি হ্যাভেনলি ওইখানে, আবার ঠিক মতো
মানে লাকও ফেভার করতে হবে, লাকটাও যদি কোনোভাবে দিয়ে কোনো জায়গা থেকে খারাপ কিছু হয়ে যায়, তখন কিন্তু আবার বিশাল গ্যাঞ্জামও আছে। হুম যেমন হুম আমি যখন দুবাইতে গেছিলাম, তখন মানে এক ভাই ওখানে অনেক বছর ধরে থাকে, উনি বলতেছিল যে এখানে সবকিছু আছে, ইউ ক্যান মেক মানি, ইউ ক্যান ডু এনিথিং, এনি শিট ইউ ওয়ান্ট। হ্যাঁ, কেউ কোনোদিন কোনো ঝামেলা করবে না, ট্যাক্সও নাই ম্যাক্সিমাম হুম। বিজনেসে, জাস্ট বিজনেস একটা ফি আছে প্রতি বছর লাইসেন্সিং এর, ওইটাই, আর কোনো মানে ইয়া নাই, মানে ট্যাক্স নাই। তো বলতেছে যে ইউ ক্যান ডু এনি শিট ইউ ওয়ান্ট, বাট যদি ওই দুবাইয়ের শেখ, যে মানে ওই এমিরেটসটা চালায়, ধর দুবাই, শারজা, হুম আবুধাবি, হুম। যেই এমিরেটসটা চালায়, সে যদি একদিন সকালবেলা উঠে মনে করে যে আমরা ফরেনারদের যত প্রপার্টি আছে এগুলো স্যাক করে এগুলো রাষ্ট্রীয় প্রপার্টি করে করে দিব, ফেলতে পারবে। হি ক্যান মেক দ্য ল রাইট দেয়ার রাইট নাও। রাইট দেয়ার, হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে উনি বলতেছে যে না, শেখরা অনেক ভালো, এরা এগুলো কখনো করে না, বাট ইট জাস্ট টেক্স ওয়ান ওয়ান ইয়া ফ্লিক, মানে বাট যে ফর ইনস্টেন্স কোনো মানে তোর ইমার্জেন্সি সেক্টর, ওয়ার্ল্ড ওয়ার, মিডল ইস্টের মতো হ্যাঁ আনস্টেবল একটা জায়গায় ধর একটা হ্যাঁ ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বা ধর সবগুলা আম, কি বলবো, সবগুলা সৌদি সৌদি আরবের যে ক্যাম্পটা আছে ওই কান্ট্রিজ গুলোর সাথে, হুম, আই ডোন্ট নো, ধর একটা মানে ছোটখাটো এনিথিং একটা ক্যান রিজনাল হ্যাপেন ইন মিডল রিজনাল ইস্ট, ওয়ারফেয়ার, তাই না? খুবই আনস্টেবল না দেশটা, অনেক মিডল রিজনটা। হ্যাঁ ইস্ট হ্যাঁ রিজিয়নটা ওই টাইমে আনস্টেবল। একটা এমার্জেন্সি মেকানিজমে ধর এমন একটা সিচুয়েশন হইলো যে ধর আই ডোন্ট নো, ইন্ডিয়ান আর পাকিস্তানিরা তো ধর অনেক মনে প্রপার্টি ওন করে, লেটস সে হুম, ইন্ডিয়ার পাকিস্তান হ্যাঁ ইউএইর, মানে যে ইউএই এর সাথে যারা যুদ্ধ করছে তাদের তাদের সাপোর্টে, অফিসিয়াল ইন্ডিয়ান পাকিস্তানি পলিসি হচ্ছে যে ইউএই এর অপোজিশনকে সাপোর্ট করা। তখন হুম ইউএই এর যে মানে দুবাইয়ের যে শেখ, হি ক্যান ডেফিনেটলি বি লাইক, না এটা আমাদের ফরেন পলিসির এগেনস্টে, বা এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি হ্যাঁ, থ্রেটে। তো এখানের মধ্যে যত সব ইন্ডিয়ান পাকিস্তানি হোম ওনার আছে, ওদের যা সব আছে সবগুলো আমি সিজ করবো ইমিডিয়েটলি, এন্ড হি ক্যান ডু ইমিডিয়েটলি হয়ে ইট, যাবে। এন্ড হ্যাঁ নো ওয়ান ক্যান ডু শিট অ্যাবাউট ইট। হ্যাঁ, ইটস বাট ভেরি রিস্ক গেম আর মানে কি। আই বিলিভ যে ওইখানে যদি প্রপার্টি কেউ বানাইতে চায়, প্রপার্টি কেনা বেচা করে জাস্ট বিটকয়েনে রেখে দেওয়া উচিত। এটা বিটকয়েনে থাক, বা শেয়ার মার্কেটে, বা কোনো একটা জায়গায় থেকে দেখ, কারণ ওইসব জিনিসে ট্যাক্স নাই, অনেক ইজিলি করা যায় ওখান থেকে। সো হুম। ইটস দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট আর কি। অথবা নিজের যদি টেক ব্যবসা থাকে, তাহলে ওইসব জায়গায় মানি মানে রিইনভেস্ট রিসোর্স করে করে করতে করতে পারাটা বেটার আর কি। বাট ওই তো অনেক লুপও আছে, মানে ওখানে যেমন রিস্কও আছে, লুপ হোলও হুম। আছে, মানে সবকিছুই মানে এক্সট্রিম, দ্যার ইজ নাথিং লাইক মানে যে এখানে একটা সিস্টেমে জার্মানিতে টাকা কামাইলে প্রতি মাসে 38% থেকে 40% হুম ট্যাক্স হুম। দিতেই হবে। সার্ভিস এরপরে নাই তুমি কোনো, হ্যাঁ, কোথায় সার্ভিস ইন ধর কেউ রেস্টুরেন্ট, যদি ইয়ারলি শপিং মল। 80K 100K পার ইউরো পার ইয়ার আর্ন করে, ও মনে মনে কিন্তু অনেক খুশি, আমি 100K ইউরো পার ইয়ার আর্ন করি, বাট আর 40% কিন্তু 60K পার ইয়ার, সো ওইটা কিন্তু কেউ চিন্তা করে না। না। তো হাই হাই। ইটস হ্যাঁ, এই জন্য আমাদের দুইটা জিনিস আছে, ব্রুটো এন্ড নেটো। হ্যাঁ, নেটো ইজ লাইক দ্য মানি ইউ অ্যাকচুয়ালি হ্যাভ ইন ইউর অ্যাকাউন্ট, আর ব্রুটো হলো যেটা তোমাকে হ্যাপি করার জন্য কন্ট্রাক্টে লেখা হয়, যেটা সরকার স্যালারি কেটে নেয়। শিটও, স্যালারি শিটও লেখা হ্যাঁ হয়। ভাই হ্যাঁ, 40% ট্যাক্স কিন্তু অনেক হাই, ইফ ইউ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস রিয়েলি, হ্যাঁ মানে হ্যাঁ, তোর অলমোস্ট 50%, মানে অলমোস্ট হ্যাভ অফ ইউর মানি তুই যেটা কষ্ট করে কামাচ্ছিস ইটস সেটা গন। জাস্ট নিয়ে যাবে। না, এটা হ্যাঁ, আর ইন্ডিভিজুয়াল আমাদের ম্যাটার একটা করে, মানে সিলিং আছে, আর্নিং এর উপর হুম সিলিংটা আর কি। হলো 60K পার ইয়ার। এইটার নিচে যারা কামায় ওদেরকে হয়তো 35 থেকে 38 এরকম কাটে, আর 60K এর উপরে চলে গেলে ওইটা আবার নিউ সিলিং, ওখানে আবার 40% বা তার বেশি, হুম আরো হুম যত হুম। কাটা সম্ভব আর কি। তো বুঝছি। অতটুকু কাটে, তো অবস্থা আরো খারাপ হলে আরো বেশি কাটবে। এখন হুম ইন্ডাস্ট্রি, ওদের ইকোনমিক্যালি ওরা, হুম জানি না, অনেকেই বলতেছে ইটস টায়ার্ড ইকোনমি, নাকি সিক ইকোনমি, পরে আবার ওরা হুম বুন্দেশটাকে জার্মানি বলতেছে নো ইটস নট সিক, ইটস টায়ার্ড। হুম। সো আফটার কোভিড, আফটার সাপোর্টিং মানে এই যে ইউক্রেন ওয়ার এন্ড দেন এভরিথিং, ইন্ডাস্ট্রি হুম। লাইক সাপোর্টটা করতে ক্র্যাশ। বলতেছে কে এদেরকে এত? হিস্ট্রি সবসময় রং সাইডে থাকতে চায়। যে কোনো জেনোসাইডে হ্যাঁ হ্যাঁ। মানে তারা সবার ফ্রন্ট রোতে সাপোর্ট দেয় না সবসময়। মানে ওরা যে এখন মানে ইসরায়েলকে সাপোর্ট করতেছে, টু হ্যাঁ, বি, তাই না? মানে কেন, যে ওদের ওদের যে একটা জুইশ যে একটা ট্রমা হুম আছে, বা গিল্ট হুম আছে আর কি, একটা যেটা গিল্ট বলে। আছে ওইটার হুম। জন্য, কিন্তু ওই পাস্ট ওইখানে মিস্টেকটাকে সলভ করার জন্য ওরা যে যে অ্যাকশন গুলো নতুন আর নিচ্ছে একটা এখন, এটা হ্যাঁ, ইজ দ্য সেম ব্লান্ডার, তাই না? হুম মানে দে আর এগেন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। হুম আবার তোর ঘরের ভিতরে আরবস আছে। হুম
হ্যাঁ, নাও ফাক নাও টাইম থিংস সিস্টেম। আর বিট, হ্যাঁ নাও থিংস আর বিট মোর কমপ্লিকেটেড, বিকজ তখন তোর ঘরের ভিতরে আরবস মুসলিম পপুলেশন ছিল না, এখন দের ইজ তখন আ তো বিগ জুইশ, মুসলিম হ্যাঁ, পপুলেশন। আর মুসলিম এখন কমিউনিটি তোমার প্রতিদিন ভিতরে এই আছে, ইউ ক্যানট এই সাপোর্ট ইট এভাবে মানে তো। যারা আরবরা আছে এরা কিন্তু এটার এগেনস্টে মানে প্রতিদিন ইয়া করতেছে, মানে প্রোটেস্ট করতেছে। এখানে বড় বড় প্রোটেস্ট হচ্ছিল। আমি কিছুদিন আগে ডুসেলডর্ফ গেছিলাম র্যান্ডমলি ঘুরতে। ওই দিন আমি মানে ডুসেলডর্ফের কোনিগজেলে যে রাস্তাটা, আর মানে বুঝছস না, হুম ওই হুম, যে ইয়ার দিকে যায়, হাইনের দিকে, বুঝছি। ওই রোডটায় জাস্ট 40 মিনিট ধরে খালি দেখছি যে মানুষ জাস্ট যাচ্ছে তো যাচ্ছে, মানে নতুন মানুষ আর কি, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, মানে 40 মিনিট ধরে মানুষ গেলে, হেঁটে হেঁটে গেলে সবাই প্রোটেস্টের, কতগুলা মানুষ এখানে চিন্তা কর, মানে বিভিন্ন সিটি থেকে এসে ওরা একটা বিগ প্রোটেস্ট করছে। ইট সিমড রিয়েলি জার্মানি, নাইস, বাট ফ্রান্সকেও অনেক অনেক রিথিঙ্ক করতে হবে যে আমার মানে আমার ভিতরে এত বড় একটা কমিউনিটি, হুম এবং আরেকটা মানে কোথায় কোন ওয়ারে কখন সাপোর্ট দিলে নিজের সোশ্যাল হারমোনিটা নষ্ট হয়ে যাবে, এগুলো খেয়াল করতে হবে যারা স্টেট চালায়, হুম তাই না? বাট এখানে একটা দ্যাটস দ্য থিং, মানে দে ডোন্ট গিভ মানে ওদের ওই মাইন্ডসেটটাই নাই, মানে ওরা এখনো নিজেরা এখনো ইন্টারনালাইজই করতে পারে নাই হুম বা অ্যাকনলেজই করতে পারে নাই যে হ্যাফ অফ বিগ পোর্শন অফ দ্য পপুলেশন আর মুসলিম ইমিগ্রেন্টস। জিনিসটা ওরা এখনো, মানে দে নিড দিস মুসলিম ইমিগ্রেন্টস, দে আর লিগাল মুসলিম ইমিগ্রেন্টস হু হ্যাভ লিগাল রাইটস। ওরা এখনো রেজিস্টারই করতে পারে না যে ওরা ওদের কথা বা ওদের ইন্টারেস্টও চিন্তা করতে হবে সোশ্যাল কোহিশনের জন্য, মানে এটার মাথায় নাই ওদের। একটা একটা আমার কাছে মনে হয় কি সব এই মানে ফ্রান্স জার্মানিকে ইনফ্লুয়েন্স করার জন্য মানে স্ট্রং ইউএস এন্ড ব্রিটিশ লবি কাজ করে। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে হ্যাঁ এটাই তো। ইউরোপের যে কোনো কিছুতে তোর ফ্রান্সকে এবং জার্মানিকে লাগবে টু মেক এনি ডিসিশন, এনি মুভ। সো ইউকে এবং ব্রিটিশ মানে ইউএস দুইটা মিলে মানে আমার সবসময় মনে হয় যে এদেরকে একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা আহ, সবকিছু একটা হুম প্রবাহ দিয়ে দেয়, ওয়েভ দিয়ে দেয়, এবং দেন ওইটাকে ওদেরকে অ্যাকসেপ্ট করার জন্য পুশ ইভেনচুয়ালি এটার করে। করতে পারতো, বাট এটা ধর মুসলিম একটা লবি দরকার আসলে, বুঝছো, যে একটা কোঅর্ডিনেটেড মুসলিম লবি, হুম আমেরিকা বা ইউএস, বিকজ আলটিমেটলি দে আর দ্য পেন হোল্ডার্স অফ ইন্টারন্যাশনাল হুম পলিসি, সিকিউরিটি পলিসি। সো ইসরায়েল লবি যেটা আছে ওটা কিন্তু অনেক স্ট্রং, ওরা কিন্তু জুইশ লবি। সাকসেসফুলি, এটা জুইশ লবি না, ইসরায়েল লবি, জুইশ লবি কন্ট্রোভার্সিয়াল, ইসরায়েল লবি বলতে হবে এটাকে, বিকজ হুম Israel and Jew they're different. It হুম is you do not stigmatize a whole religion for the actions of one state. So Israel lobby কিন্তু But অনেক don't you think it effective. works for the same মানে ইন্টেনশনের জন্যই তো কাজ হ্যাঁ, but করতেছে, when you তাই say না? it's a Jewish lobby, you're bringing a lot of Jewish people underneath that idea. Okay, not all Jewish people are Zionists, but not all Jewish people side with the Zionist agenda. So ওই জিনিসটা is important. But যাই হোক, I think হুম একটা coordinated Muslim lobby যদি থাকে যারা মুসলিম ইন্টারেস্টস আপহোল্ড করতেছে, তাহলে কিন্তু ইউএস আমেরিকান ফরেন পলিসি বা ব্রিটিশ ফরেন পলিসি ইনফ্লুয়েন্স করা পসিবল। কিন্তু ইসরায়েল লবিটা যেটা আছে এটা কিন্তু ভেরি মাচ স্যাংশনড বা সাপোর্টেড বাই ইসরায়েল, কিন্তু মুসলিম লবি এরকম একটা কোঅর্ডিনেটেড মুসলিম লবি করার জন্য কিন্তু সৌদি আরবের ভিশনও নাই, ইচ্ছাও নাই। সৌদি আরব বা ইউএই বা এত বড় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রিচ কান্ট্রিজ আছে, ওদের না ইউনিটি আছে না ওদের ভিশন আছে। ওরাও ধর শর্ট টার্ম কেমনে তেলে বেচে টাকা কামাবে, কেমনে বালসাল করে বেড়াবে, এগুলোর মধ্যে পড়ে আছে। দে ডোন্ট হ্যাভ এনি ফোরসাইট বা ওই ধরনের। আর তোর সৌদি আরবের মধ্যে লিটারালি তোর প্যালেস্টাইন নিয়ে কথা বলা আই থিঙ্ক ব্যান করে দিচ্ছে, আমি যতটুকু শুনছি। যে প্যারেন্টলি মানে প্যালেস্টাইন ইস্যু নিয়ে নাকি এখন ঠিক মতো প্রোটেস্টও করা যায় না সৌদি আরবের মধ্যে, এটা নিয়ে খুব ঠিক মতো কথাবার্তা বলা যায় না। ওখানে একটা প্রক্সি ওয়ার তৈরি করে রাখছে না ইরানের সাথে। So, সৌদি ইজ বিজি, সৌদিকে সবসময় ইরান একটা ইস্যুতে বিজি রাখা হয়, বা সৌদি বা সৌদির অ্যালাই কান্ট্রি গুলা কিন্তু সবসময় হুম, যতটুকু চিন্তা করতে পারে আউট অফ দ্য বক্স ততটুকু করে ইরানকে নিয়ে চিন্তা করে, এর বেশি করতে পারে না। সেটাই। ইউর মানে তোর থট প্রসেস অনেক লিমিটেড করে দিছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওদেরকে। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু ট্রু রিয়েলি ট্রু। স্যাড। হুম ইরানে কিন্তু অনেক ফিলোসফার আছে, মানে ইরানের কিন্তু পার্সিয়ান এম্পায়ারের কথা আমরা জানি, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং খুবই স্ট্রংগেস্ট এম্পায়ার ছিল। পার্সিয়ানদেরকে মানে সব অনেক ওয়েস্টার্ন এম্পায়ারের দখল করতে অনেক কষ্ট হয়েছে এবং পারে নাই মোস্ট অফ দ্য ওয়ারে। হুম সেই পার্সিয়ানদের ভিতর থেকে লিটারেচার, ফিলসফি, সায়েন্স অনেক কিছু আসছে। বাট ইরান নিজেও একটা প্রক্সি ওয়ারের ভিতরে থেকে, তারপরে যে শরিয়া ল থেকে ভিতরে থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে এই চাপ, মানে একটা ইকোনমিক ওয়ার ডিল করা টাইমের পর টাইম, মানে ইরানে আর ওই জিনিসটা কি বলবো, মানে ওটা ফুটে উঠতে পারেনি যে সম্ভাবনাময় গুলো ছিল। এরপরে হুম দেখবি যে হুম যারা হুম পার্সিয়ান মাইগ্রেট করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ওদের ভিতরে হুম অনেক হুম ডিফারেন্ট ডিফারেন্ট ট্যালেন্ট
বের হ্যাঁ, হয়ে আসছে ট্রু ট্রু ট্রু। পলিটিশিয়ানদের ভিতর থেকেই। এই যেমন উবারের সিইও, আই থিঙ্ক ইজ ইরানিয়ান। হুম। And হ্যাঁ হ্যাঁ, he was he's a migrant, right? আই থিঙ্ক সো, মাইগ্রেন্ট। আই নট, বা ওর প্যারেন্টসরা মাইগ্রেন্ট ছিল। হ্যাঁ, প্যারেন্টস বাট migrant. হ্যাঁ মানে ডেফিনেটলি ট্যালেন্টেড, ট্যালেন্টেড পিপল ডেফিনেটলি। হুম হুম। সো গাইস, আমরা শেষ করি আজকে নাকি? অনেক টপিক হ্যাঁ কথা হ্যাঁ, বলা হয়ে গেছে। ইটস গুড এনাফ ফর আস রাইট নাও। এন্ড আমরা দেখতেছি যে সবসময় রং সাইড অফ দ্য হিস্ট্রিতে থাকতেছি ঘুরে ফিরে। So সেটাই। এটা না হলে আর কি ভালো বোঝা হতো। যায় না এই সিচুয়েশনটা যখন হিস্ট্রিতে, এটা হিস্ট্রি হিসেবে কি হবে এটা আমরা কেউ জানি না আসলে, উই বুঝছিস? ডোন্ট নো। ওই যত যাই রিপ্রেজেন্টেশনটা বলো, হিস্ট্রি বলো, যাই বলো, এইভাবে জেনোসাইড করা কখনোই হিস্ট্রির রাইট সাইড হইতে পারে না। এটা তুই যে কোনো জনরা, যে কোনো যুগ, যে কোনো ইয়াতেই চিন্তা করলি, হ্যাঁ মানে একটা নর্মাল সাধারণ বিবেকবান হিউম্যান বিং কখনো এই জেনোসাইড সাপোর্ট করতে পারে না। সো যেসব দেশ সাপোর্ট করে, এরা অ্যাকচুয়ালি মানে কি কি নিয়ে সাপোর্ট করে, কোন যুক্তিতে করে, ওইটা অফকোর্স এটা একটা মানে ইয়ে আছে, পার্সোনাল গেইনের জন্যই করে, আর কোনো হুম। কারণেই করে না। তো ওইটা আর কি বলে লাভ নাই। সব ন্যাশনাল ইন্টারেস্ট। হ্যাঁ, ন্যাশনাল পার্সোনাল অনেক কিছু ইন্টারেস্ট থাকে। অনেক সময় ন্যাশনাল ইন্টারেস্ট ও পার্সোনাল ইন্টারেস্ট মাত্রের মাধ্যমেই ইনফ্লুয়েন্সড হয়, যদি ওই লোকটা বা ইনফ্লুয়েন্সিয়াল মানে ওইটা এনাফ। পার্সোনাল ইন্টারেস্ট, একটা হ্যাঁ, কালেক্টিভ ফর্মই হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। ধর জিন্না অনেক ইনফ্লুয়েন্সিয়াল ছিল দেখেই কিন্তু বাংলাদেশ মানে পাকিস্তানের সাথে অ্যাড হয়েছে। নাহলে কিন্তু ওই যে লাহোর প্রস্তাব যেটা দিছিল আমাদের শেরে বাংলা, সেটাই হইতো। হুম। তো ওই ইনফ্লুয়েন্সের ইয়াতে মানে মানে গান্ধী টান্ধি কেউ জায়গাই পাইতো না, ওর এত ইনফ্লুয়েন্স ছিল। ভারত আর গান্ধী পাকিস্তান ছিল আলাদা হইতেই গান্ধী ছিল হবে। যে মানে হ্যাঁ ইন্ডিয়া ভাঙা যাবে না, উম, এক ভারত রাখতে হবে। ও কিন্তু প্রাইম মিনিস্টারশিপ হ্যাঁ। ছেড়ে দেওয়ার জন্য নেহেরুকে রিকোয়েস্ট করছে জিন্নাকে দিয়ে না, দেওয়ার জন্য। জিন্না একটু বেশি পুষি ছিল না শাফিক, তোর কি মনে হয় মানে এজন্যই তো এটা হয়েছে। জিন্নাহ খুশি ছিল অনেকগুলো কারণে, বিকজ ও কংগ্রেস লিডার ছিল। হুম আর হুম এন্ড হি ইউজ টু বিলিভ ইন আ প্লুরালিস্ট কংগ্রেস, মানে ধর হুম কংগ্রেস ফর ইন্ডিয়া, যেখানে মুসলিম আর হিন্দু ভাই ভাইরা থাকবে। বাট হুম হুম যখন গান্ধী ঢুকা শুরু করছে, এন্ড গান্ধী আম, মানে ধর অ্যান্টি ব্রিটিশ যে প্রোটেস্ট মুভমেন্টটা ছিল, ওইটাতে তোর একটা হিন্দুইজম এলিমেন্ট আনা শুরু করছে। হ্যাঁ তখন ও হ্যাঁ ধর কংগ্রেসের মিটিং হচ্ছে, কংগ্রেসের মিটিং হিসেবে যোগা করা শুরু করতেছে, মানে এই টাইপের জিনিসপত্র, বুঝছস? মানে ও কংগ্রেসের মুভমেন্টের সাথে, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সাথে অনেক ভেরি একটা মানে হিন্দু এলিমেন্ট, মানে স্পিরিচুয়াল। হিন্দুইজম, হ্যাঁ। হিন্দুইস হিন্দু এলিমেন্ট আনছে, স্পিরিচুয়াল বলতে পারো। এখন হুম গান্ধীর পার্সপেক্টিভ থেকে ইট ওয়ার্ক, তখন মোস্ট পিপল ইন ইন্ডিয়া, আর এখনো মোস্ট পিপল ইন ইন্ডিয়া হিন্দু, সো তুই ওই ওই রিলিজিয়ন বা স্পিরিচুয়াল এলিমেন্ট আসলে তোর আরো বেশি ম্যাস পিপল। কংগ্রেসরা তখন ধর হুম নেহরু আর জিন্নাহ ধর আপার লেভেল ধর ইংলিশে ডিবেট করতো, মানে ধর ইন্টেলেকচুয়ালদের লেভেলে ছিল। ম্যাস হুম লেভেল রিচটা কিন্তু গান্ধী অনেক কন্ট্রিবিউশন ছিল, এন্ড ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিজ দ্যাট গান্ধী হুম ইউজ টু রিচ দ্য ম্যাস লেভেল পিপল with this movement is through by using the element of Hinduism and spirituality. But জিন্নাহ জিনিসটা হুম পছন্দ করে নাই। And জিন্নাহ হুম পছন্দ হুম করেনি, ইভেন জিন্নাহকে সিস্টেমেটিকলি অনেকভাবে কংগ্রেস থেকে সাইডলাইনও করা হয়েছে। এমন সময় ওর এমন একটা টাইম ছিল ট্রু। যখন ও এমন একটা টাইম ছিল যখন ও একটা ডাউন ডাউন পিরিয়ড ছিল, যখন ওর কোনো পলিটিক্যাল ক্যারিয়ারই হুম ছিল হুম না। ওখান থেকে ও ব্যাক এসে তখন ইজ লাইক, না এখন আমার লাহোর, এখন আমার ধর মুসলিম লীগের যে মুভমেন্ট, এটা আমার এখন উই হ্যাভ টু মেক ইট স্ট্রং, সো হি করতেই ওয়াজ হবে। ভেরি হুম। অ্যাডামেন্ট। হ্যাঁ, খুবই তখন ও বুঝেছে। অ্যারোগেন্ট, এবং মানে ওর জাস্ট ইমাজিন পার্সোনালিটির ভিতরে কর, অ্যারোগেন্স ছিল অনেক। হুম হুম বাংলা বাংলাদেশের সংসদে হুম। মানে ব্যারিস্টার সুমন যোগা করতেছে সবাইকে নিয়ে। যে হঠাৎ করে কেন জানি এই ইমাজিনেশনটা চলে আসলো মাথার মধ্যে গান্ধীর কথা ব্যারিস্টার শুনে। সুমন কি তোকে গান্ধী ভাইব দিছে? না, না, ব্যারিস্টার সুমন খুবই ইউনিক একটা লোক, মানে ওর একটা ভাইব দেয়। সো ইটস গুড টু সি। ওর একটা ডিফারেন্ট প্রোডাক্ট আছে, বাট ইউনিক নাও হি প্রোডাক্ট। হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, সো নাও উই উইল সি হাউ না, হি হি হ্যাজ পুশেস। দ্য সাপোর্ট অফ দ্য রুলিং পার্টি, এন্ড অলসো হি হ্যাজ দ্য সাপোর্ট অফ হিজ পিপল, অনেক পপুলার সাপোর্ট আছে। সো ইফ হি ডাজ, এখন মানে আসলে বলা লাগবে, দেখা লাগবে ও কি করে, এখন যদি হ্যাঁ, রেজাল্টস নাও আনতে ইটস পারে। দ্য টাইম টু সি। হ্যাঁ। এক্স্যাক্টলি। So, okay, guys, হুম। it was always nice catching up. ঠিক আছে হ্যাঁ, তাহলে। ওকে তাহলে, So, বাই।